তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে নানান দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্য দিয়েও যে একটা সময় গিয়ে মনে হয়েছে যে নিজে একটু ভেঙে পড়তেছি, কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন হচ্ছে আমার যে স্ট্যাটাসটা। দেখেন, প্রথম কথা হচ্ছে এনসিপির নেতা মাহিন সরকার, তার সাথে আবার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে, কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সবকিছু তার ব্যক্তিগতই। কিন্তু এই বিষয়ে আমি এখন জানি না, সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমি একটা ছবি ভাসতেছে, আমি এর বাইরে কিছু জানি না। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য শুরু করে না, কারোর জন্য কাম্য না। আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ব্যতিরেক জুম্মার দিনকে একটা আমেজ উৎসবের দিন হিসেবে ধরা হয়। তাছাড়া জুমার দিন আমাদের মতো গরিবদের জন্য হজের দিন। আজকে নামাজ পড়তে এসে আমার একটা অনুভূতি হলো, আমি কিছুটা যখন মসজিদে ঢুকতেছি কিছুটা আবেগে আপ্লুত হলাম যে অবশেষে আমাদের লড়াই সংগ্রামের যে একটা গতি হতে যাচ্ছে, ডাকসুটা হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করলাম, সে 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে, যে শিক্ষার্থীদের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, শিক্ষার্থীদের অধিকার আদায় স্বার্থের জায়গাটা কিভাবে সমুন্নত করা যায়, একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। দীর্ঘদিনের লড়াই সংগ্রাম অবশেষে সত্যি হতে যাচ্ছে, আমাদের স্বপ্নটা অবশ্যই সত্যি হয়ে যাচ্ছে। আমি অনেকটা এটা ভাবতে গিয়ে আবেগে আপ্লুত হতে গেলাম। আমি চিন্তা করলাম, আমি ভাবলাম যে এই যে ডাকসু হতে যাচ্ছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আমাদেরকে আর ঘন্টার পর ঘন্টা বিসি স্যারের সামনে গিয়ে দাঁড় করে থাকতে হবে না। আমাদেরকে আর আমার বোনদেরকে একটা সিটের জন্য 5 আগস্ট পর মতো জায়গাও তাদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিসি স্যারের বাসার সামনে আবারও ধর্ণা দিতে হবে না। এটা আমাদের আসার জায়গাটা। আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য, তার বিচারটা নিশ্চিত করা যাবে। আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে, আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে। একই সাথে আর কোন সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয়, সে নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো, যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে, যে ক্যাম্পাসে নারীরা তার স্বকীয়তা চর্চা করতে পারবে। এই ক্যাম্পাস ভবঘুরুদের আড্ডাখানা হবে না। আমাদের ভাবনার জায়গাটা ওই জায়গায়, আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায়। এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে, যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য, সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত, নিষ্পেষিত, নির্যাতিত, এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। এই যে আমাদের ভাবনা চিন্তার যে জায়গাটা, আমাদের আরেকটু ভাবতে হবে। এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আমি ব্যক্তি আব্দুল কাদের আহ্বান, যে আপনারা ডাকসুর প্রতি মুখ ফিরিয়ে নিবেন না। অনেকে নানান কলা কৌশল আঁকবেন, অনেকে নানান চক আঁকবেন, নির্বাচনের বুথ থেকে শুরু করে, ভোট কেন্দ্রের বুথ থেকে শুরু করে, নানান আতঙ্ক সৃষ্টি করা থেকে শুরু করে নানান রকম মেকানিজম এখানে তৈরি করবেন, আপনাদেরকে বিতৃষ্ণা বিমুক্ত গড়ে তুলবেন। সেই জায়গায় আপনারা অবশ্যই এতদিন পরে আপনাদের স্বপ্নের জায়গাটা সত্যি যাচ্ছেন। গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা, সেটা দীর্ঘ 1 বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন। আমাদের লালিত স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছেন। সেই জায়গায় আপনারা ডাকসুকে কার্যকর করুন। যারা নির্বাচিত হবে, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করুন, আপনি আপনার ভাগ্য নির্বাচন করুন, যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা, নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনার ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলা না করতে পারে। আমরা আপনাদের এই আহ্বান জানাতে চাই। আমরা একটা বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই। দীর্ঘ 1 বছর পার হয়ে যাওয়ার পর, নানান তাল বাহানার পরে, নানান ষড়যন্ত্র পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ডাকসু কেন্দ্রিক গুরুতরভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, গুরুতরভাবে তারা মুখ দিয়ে যাচ্ছেন। তবে একটাই আহ্বান, শিক্ষার্থীদেরকে এমন কোন কাজ করবেন না যে কাজ শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি বিমুখ করে, যে কাজ পরবর্তীতে আমরা আবারও দাঁড়িয়ে 1 বছর পরে যেন শিক্ষার্থীরা বলতে না হয় যে ডাকসু শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য হয়েছে, কোনো কাজের কাজ হয় নাই। আমরা বলতে চাই, শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার, শিক্ষার্থীরা দৌড় গোড়া ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোটকে উদযাপন করার জন্য, সুষ্ঠু করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার, আপনারা সেগুলো হাতে নেন। আমরা এতটুকু আহ্বান জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা দেখেছি 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে, তবে মনে হচ্ছে 5 আগস্টের পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার দূরে আক্রমণ করে, বাপমা তুলে গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে 5 আগস্টের পরে। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে নানান দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্য দিয়েও যে
একটা সময় গিয়ে মনে হয়েছে যে নিজে একটু ভেঙে পড়তেছি কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন হচ্ছে আমার যে স্ট্যাটাসটা। তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে এমন হয়, শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী কারণে। আমরা আগে দেখতাম হচ্ছে 5 আগস্ট আগে ভিন্ন মতাবলম্বীর কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো, গায়ে হাত তোলা হতো, অফলাইনে মারামারি হইতো। কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বুলিং এর শিকার হয়। আমার মনে হচ্ছে সে গায়ে হাত তোলাচ্ছে, অনলাইনে কথাটা, অনলাইনে যে গালিগালাজ, যে নোংরা ভাষায় ব্যবহার করে, সেটা আরো মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে। তো সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকে যে স্ট্যাটাস। সাবেক এনসিপি নেতা মাহিন সরকার আপনাদের একজন প্যানেলের প্রার্থীকে সমর্থন জানিয়ে পদ থেকে সরে গিয়েছেন, জিএস পদ থেকে। অনেকেই বলছেন মূলত আপনারা এনসিপি নেতাদেরকে কনভিন্স করে এই কাজটা করিয়েছেন, বিষয়টা আসলে সত্য কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে এনসিপির নেতা মাহিন সরকার, তার সাথে আমার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে, কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সবকিছু তার ব্যক্তিগতই। কিন্তু এই বিষয়ে আমি এখন জানি না। সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমার একটা ছবি ভাসতেছে, আমি এর বাইরে কিছু জানি না। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য সুকর না, কারোর জন্য কাম্য না। গণ অভ্যুত্থান শক্তি এক হবে, একসাথে লড়াই করবে। আপনারা জানেন যে আমি মাহিন সরকার কিন্তু যখন 6 জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হন সমন্বয়, তারপরে আমি মাহিন সরকার, রিফাত হোসেন, হামদান মাসুদ, আমরা 4 জন আন্দোলন বেগবান করেছিলাম। আমরা একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা প্রথমত ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ঘটিয়েছিলাম। তার পরবর্তী আমাদের দ্বিতীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে নতুন ব্যবস্থাটা হাজির করা। সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত সাধুবাদ জানাই। কারণ আমরা যদি ডিভাইডেড হই, যদি আমরা একসাথে না থাকতে পারি, তাহলে হয়তো দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাব। তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থান যে অপশক্তি আছে, তারা আর কোনো সুযোগ পাবে না। আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে। সেই জায়গায় যদি আমরা এক থাকি, আমরা একসাথে আবার লড়াই করব। আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, যে নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত হাজির করা, সেটা আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল ভাবে আমরা বই নিয়ে আসবো, এটা আমাদের কামনা। গণ অভ্যুত্থানের শক্তি ছাত্রদল, শিবির বা বাকিরাও, বামপন্থীরাও এবং শিবির, এরাও গণ অভ্যুত্থানের অংশ। আপনারা কি এদের সাথে কোনো বৃহত্তর জোট করবেন কিনা সংহতির জন্য? দেখেন, সেটা হচ্ছে কি, আমি গণ অভ্যুত্থান শক্তি বলতে আমি বুঝাচ্ছি যে আমি মাহিন সরকার আন্দোলনের সময় একসাথে আমরা আন্দোলন পরিচালনা করেছিলাম। আমরা জানেন যে 4 জন সমন্বয়ক ডিবি হেফাজতে, 6 জন যখন ডিবি হেফাজত ছিল, তখন আমরা 4 জন সমন্বয়ক আমরা একসাথে বসে সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আন্দোলন কর্মসূচি আমরা বেগবান করেছিলাম। সেই জায়গায় ওই প্রেক্ষিতে আমি গণ অভ্যুত্থান শক্তি বলেছি। তো যদি বৃহৎ স্কেলে কথা বলেন, সেক্ষেত্রে রাজনীতিতে সেটা আলাপ আলোচনার বিষয় কিংবা যে কোনো সেটা সিদ্ধান্তের বিষয় কিংবা যে কোনো আলাপ আলোচনার বিষয়, এই বিষয়ে কোনো বিন্দুগত আলাপ আলোচনা কোনো কিছু হয় নাই কিন্তু।